বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তার নাইবে প্রকাশ করলাম। আচ্ছা, বাদ দে এইসব কথা। একটু পর তার ফ্রেন্ডরা আসলো। আমি আর তানভীর চুপচাপ রইলাম। এই তোরা জানিস ছোট লোকদের নাকি শখ থাকে? ইসরাত এই সবগুলো আমাকে শুনি বলতে লাগলো, আর তাদের ফ্রেন্ডরাও তার উত্তর দিতে লাগলো। কেন? তারা ছোট লোক হলেও কি হয়েছে, তাদের শখ থাকতেই পারে। ঠিক বলেছিস, যেটাকে বলে ছেঁড়া চুলে খোপা বাঁধা। এইসব ছোট লোকদের দেখলে খুব মেজাজ গরম হয়ে যায়। আরে ছোট লোকরা তো আমাদের দয়ার মাধ্যমে চলে। ঠিক বলেছিস, আমরা যদি ওদের দয়া না করি তাহলে ওরা যে না খেয়ে মরবে। ইসরাত আর ওদের ফ্রেন্ডদের কথা শুনে মেজাজটা খুব খারাপ হতে লাগলো। তবুও মেজাজটা ঠান্ডায় পরিণত করলাম। একটা কথারও প্রতিবাদ করলাম না, কারণ প্রতিবাদ করার মতন ক্ষমতা আমার নেই। তাই মুখ বুজে সব সহ্য করতে লাগলাম। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। এইভাবে সবগুলো ক্লাস শেষ করে আমি আর তানভীর বাড়িতে ফিরছি। দোস্ত, এই টাকাগুলো তোর কাছে রাখ। তোর টাকা আমি নিতে যাবো কেন? এত প্রশ্ন করিস কেন? তোকে নিতে বলেছি, তাই নিবি। গরিব বলে দয়া করছিস তাই তো? একটা থাপ্পড় দিব এই কথা বললে। তোকে ফ্রেন্ড হিসেবে দিলাম। কিন্তু আমি তো নিতে পারবো না। না, তোকে নিতেই হবে। আর যদি আজকে টাকাটা না নিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কিন্তু দোস্ত, আর কোনো কিন্তু নেই। এখন টাকাটা নে, আমাকে আবার বাড়ি যেতে হবে। আমি তানভীরের কাছ থেকে টাকাটা নিলাম। আচ্ছা, আমি যাই, কাল আবার দেখা হবে। ওকে ভাই। তানভীর চলে গেল, আর আমি একটা হোটেল থেকে কিছু ভালো মন্দ খাবার কিনে আনলাম। অনেকদিন যাবৎ ভালো মন্দ খাই না, তাই আজকের শখ করে আনলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে রহমত চাচাকে ডাক দিলাম। কি রে, ডাক দিলি কেন? চাচা চলো, আজকে তুমি আর আমি একসাথে খাবো। তুই খাবার পেলি কই? একটা ফ্রেন্ড টাকা দিয়েছিল, তাই সেই টাকা দিয়ে খাবার কিনে আনলাম। না, তুই খা, আমি পরে খাবো। আরে চাচা চলো তো। চাচাকে জোর করে ঘরে নিয়ে বসিয়ে দিলাম। তারপর দুজন মিলে খাবারগুলো খেতে লাগলাম। আর চাচা, একটা কথা বলার ছিল। বল, কি বলবি? তুমি আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছো। তোমার ইনকাম দিয়ে ঠিকমতো তোমার সংসার চলে না, তার সাথে তুমি আমারটা চালাও। তাই বলি কি, আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দিবে? ধুর পাগল, আগে তুই পড়াশোনা শেষ কর। আমি তো এখনো মরে যাই নাই। তোর কি বলো এসব? তুই আগে পড়াশোনা কর, তারপর এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু চাচা, তোমার তো কষ্ট হচ্ছে। আমি কি তোকে বলেছি যে আমার কষ্ট হচ্ছে? তুই এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। চাচার সাথে একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার পর বই নিয়ে পড়তে লাগলাম। আর পড়ার ফাঁকে ফাঁকে মানুষদের কাজ করে দিচ্ছি। এতে তারা খুশি মনে কিছু টাকা দেয়। তা দিয়ে আমার ভালোই দিনকাল কেটে যায়। এইভাবে আমার দিনটা কেটে গেল। আজকে মায়ের কবরের সামনে যেতে পারলাম না, কাজ আর পড়াশোনার জন্য। এইভাবে সারাদিন কেটে গেল। রাতে শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম, কারণ আমার 2টা শার্ট আর 2টা প্যান্ট আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে কোনো রকম নাস্তা করে শার্ট পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তানভীরের সাথে দেখা হয়ে গেল। এই নে, এটা তোর জন্য। কি এখানে? খুলে দেখ। আমি ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখি একটা মোবাইল। তুই আমার জন্য মোবাইল এনেছিস কেন? তোর হাতটা খালি খালি লাগলো, তাই এটা তোর জন্য নিয়ে আসলাম। কি দরকার ছিল এগুলো আনার? তোকে রাখতে বলেছি, তুই রাখবি। ওকে। আমি আর তানভীরের ক্লাসের দিকে হাঁটা ধরলাম। প্রতিদিনকার মতোই ইসরাতের চোখ এড়াই নাই আমি। সে আমাকে ডাকতে লাগলো। চল, আজকে আমি যাব তোর সাথে। না, তুই গেলে তোকে অপমান করবে, তুই থাক। আরে দূর, চল তো। তানভীর আমার হাত ধরে ওদের সামনে নিয়ে গেল। ডাকলাম একজনকে আর আসলো দুইজন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। কেন ডেকেছেন সেটা বলেন। আমি তো তোকে ডাকি নাই, ডেকেছি তো এই ছোট লোকটাকে। আর জোরে আপনি এত ক্ষমতা দেখাচ্ছেন। মুখ সামলিয়ে কথা বল। মুখ সামলে কথা বলবেন। ইমন শিখেছে, কিন্তু আমি না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? প্রিন্সিপালের মেয়ে হয়ে এত ভাব কিসের? যিনি প্রিন্সিপাল তার কোনো অহংকার নেই, আর যে মেয়ে তার শরীরে ভরা কারেন্ট। তুই এত বড় কথা বললি আমাকে? ইসরাত যে তানভীরকে থাপ্পড় দিতে যাবে, তানভীর ঠিক তখনই ওর হাত ধরে ফেলে। আপনার ভাগ্য ভালো যে
আমি হিজড়াদের উপর হাত তুলি না, তাই আপনি বেঁচে গেলেন। কি ইসরাত হিজড়া? আমি তোকে পরে দেখিয়ে দিব। আমাকে তো এখনো চিনেন নাই, তাই এইভাবে কথা বলেছেন। কে তুই? আমার পরিচয় না হয় পরেই জানবেন, আর আশা করি ইমনকে অপমান করবেন না। আমি এতক্ষণ ওদের কথাগুলো শুনছিলাম, তাই এবার আমি কিছু না বললে খারাপ কিছু হয়ে যাবে। তানবীর, তুই ক্লাসে যা তো। ক্লাসে যাব মানে? মানে এখানে না দাঁড়িয়ে তুই ক্লাসে যা। তুই চল আমার সাথে। আসছি, তুই যা। কিন্তু কোনো কিন্তু না, তোকে যেতে বলছি, তাই তুই যা। তানবীর আর কিছু না বলে চলে গেল। দেখুন, আমি তানবীরের হয়ে আপনার কাছে মাপ চেয়েছি। ও হয়তো রাগের বশে কিছু বলে ফেলেছে, আপনার আর কিছু মনে করবেন না। সব তোর জন্য হয়েছে। তোকে আজকেই আমি বের করে দিব কলেজ থেকে। প্লিজ আমাকে বের করবেন না, আমি আপনার দাস হয়ে থাকবো, তবু আমাকে বের করবেন না। ইসরাতের পা ধরে কথাগুলো বললাম। ইসরাত আমাকে উঠিয়ে, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি চুপ। আজকে যে আমি কি করব সেটা আমিও জানি না। প্লিজ মাফ করে দিন। যা এখান থেকে, ছোট লোক একটা। আমাকে কিছু বলতে না দিয়ে ইসরাত চলে গেল। আমি আর তানবীর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসে সবাই আছে, কিন্তু ইসরাত নেই। এই ব্যাপারটা খেয়াল করেও তানবীরকে কিছু বললাম না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের পিএ ক্লাসে আসলো। তোমাদের এইখানে তানবীরকে? পিএর কথা শুনে তানবীর উঠে দাঁড়ালো আর বলল, আমার নাম তানবীর, কি হয়েছে? প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছে। ওকে চলুন। পিএর সাথে তানবীর প্রিন্সিপাল স্যারের রুমে হাঁটা ধরলো। এইদিকে ক্লাসের ছেলেমেয়েরা বলা বলি করছে যে যাদের একবার প্রিন্সিপাল স্যার ডেকে তাদের নাকি একেবারের জন্য বহিষ্কার করে দেওয়া হয়। এই কথাগুলো শুনে আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। তানবীরের জন্য খুব খারাপ লাগছে। আজ আমার জন্য বেচারার এই অবস্থা। ওইদিকে স্যার আসবো। আসো। তানবীর প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে দেখে ইসরাত এক কোণে দাঁড়িয়ে আছে। তানবীর বুঝতে আর কষ্ট হলো না যে এইগুলা ইসরাতের চক্রান্ত। বাবা, এই ছেলেটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল আর আমাকে টিজ করেছিল। আরে আসাদ, তুমি? আপনি তো আমাদের ডেকে পাঠিয়েছেন। ইসরাত বলল যে তুমি নাকি ওকে টিজ করেছো। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর পরে দিব। আগে আমাদের কয়েকটি প্রশ্ন করব, যদি অনুমতি দেন। ওকে, করতে পারো। স্যার, আপনার মেয়ে ইসরাত যতগুলো ছেলের নামে বিচার দিয়েছিল সবার নামে টিজ করার অপরাধ উল্লেখ করেছে, তাই? হ্যাঁ, তাই তো। স্যার, আপনি চোখ তাকাতেই অন্ধ হয়ে গেছেন। মানে কি বলতে চাইছো তুমি?